সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি। আজকের আপনাদের এই মিলন মেলা, বিশেষ করে আমি এই শীতের সকালের অসাধারণ একটি মিলন মেলায় পরিণত করেছে। যে সাংবাদিক ভাইরা তৃণমূল থেকে, আমি বলবো যে একেবারে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এসেছেন, অনেক সাংবাদিক এই প্যান্ডেলের বাইরেও অবস্থান করছেন, তারাও আজকের এই সাধারণ সভাটি অংশগ্রহণ করে পাচ্ছেন। সবকিছু মিলিয়েই মনে হচ্ছে একটি মুক্ত পরিবেশে অনেকদিন পর এই সভাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত প্রাঙ্গণে। এভাবে সভা করা খুব মুশকিল ছিল। আমি একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনাদের এই সভায় উপস্থিত হয়েছিলাম, দর্শক সারিতে বসে বক্তব্য শুনছিলাম। আমি শুনেছি, যেটা আমি একবার এসেছিলাম ওনার সাথে, আর সিনিয়র সাংবাদিকদের কাছে শুনেছি প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের এই সভায় এখানে আসতেন। আবার রমজান মাসেও আপনাদের একটি ইফতার পার্টিতে আসতেন। কেন জানি এই প্রেস ক্লাবের সাথে জাতীয়তাবাদী শক্তির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এই প্রেস ক্লাব, যে জায়গাটি, যে ভবনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এখানে তার ছোঁয়া আছে, তার অবদান আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও অবদান আছে। আজকে তাদেরই জ্যেষ্ঠ পুত্র প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছে। ফলে কোনো বিচ্ছিন্ন কেউ এখানে নয়। আমরা যারা পেশাগত সাংবাদিকতার সাথে জড়িত নই, আমাদেরও কেন জানি একটা সাহসের জায়গা, অভয়ের জায়গা, আমাদের আশ্রয়ের জায়গা মনে হতো যখন দেশের মধ্যে নেমে আসে ভয়ঙ্কর নিপীড়নের সময়। আমরা এই প্রেস ক্লাব থেকেই অনেক সময় নিজেদেরকে এখানে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে এই অর্থে, যেমন একটি ঘটনার কথাই বলি। হঠাৎ শুনছি সন্ধ্যার সময়, ঠিক 14 নির্বাচনের আগে, 2014 নির্বাচনের আগে সোনারগাঁ থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম, MK আনোয়ার সাহেব, সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেলেন। আরও বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। তার পরক্ষণেই শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ, বিডিআর, র্যাব ঘিরে ফেলেছে, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না। সবুজ ভাই তখন সভাপতি। আমি অনুরোধ করলাম যে কোনো একটি স্পেস দেন, কমপক্ষে সাংবাদিকদের সাথে একটু কথা বলতে পারি, এটা প্রতিবাদ জানাতে পারি। হঠাৎ করে এই ধরনের ক্র্যাকডাউন কেন শুরু হলো? এটা সরকারের একটি পরিকল্পনার অংশ, যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া, সেটা আমরা ঠিক বুঝতে পারছি। কিন্তু হঠাৎ করে এই ক্র্যাকডাউন, তো সবুজ ভাই আমাকে বড় হলটি দিলেন, বলে যে আপনি এখানেই করেন, তারপরে দেখা যাবে পরিস্থিতি কি হয়। তারপর যাই হোক, ওখানে দৌড়ে আসলাম, সব সাংবাদিকদের ডাকলাম, একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। আমি আর বেরোতে পারছি না, কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে কালো কাঁচ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি, সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কি করে, এটাই আবার মাথার মধ্যে কাজ করতে লাগলো। যাই হোক, রাত্রে 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে বিদায় হলাম। এই যে আশ্রয়, গণতান্ত্রিক কামী মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। প্রেস ক্লাব ছিল সত্যিকার অর্থে সব সময়, সব যুগে যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা। কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন
দেখতে হতে শুরু করলো। বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচণ্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে আপনার সহ, তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ পড়লো না। এই প্রেস ক্লাব থেকেই অত্যন্ত অভদ্র অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো, এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে, আমরা তখন লুকিয়ে আছি, পালিয়ে আছি, গোপনে আমরা স্টেটমেন্ট লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে। আমাদের কালকের কর্মসূচি 48 ঘন্টার অবরোধ, 72 ঘন্টার অবরোধ, হরতাল, এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি। প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, কারণ পার্টি অফিস অবরুদ্ধ। এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু একজন সিনিয়র সাংবাদিক, নাম বলতেও পারি, ইকবাল সোবহান চৌধুরী, তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। এই পরিস্থিতি আমরা দেখেছি। সর্বশেষ আমাদের কর্মসূচি 19 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সাথে যোগাযোগ করতে বলছেন, এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন। আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো 19 জুলাই শুক্রবারের দিন। আমি 12:30টার মধ্যে এখানে চলে আসলাম। আমার কয়েকজন সাংবাদিক ভাই, আমি তখন বাইরে আপনাদের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে বসে আছি। কেন জানি আমার মনে হলো তখনও কিন্তু তেমন পুলিশ আসেনি, কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে। হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাব। আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদেরকে ভিতরে, যেখানে মানে সিনিয়র সাংবাদিক বা কার্ডধারী সাংবাদিক যারা সদস্য তারা যান, এর মধ্যে 2 জন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাকে চাটা খাওয়ালেন। এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন, আর কেউ যেন না ঢুকে। তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো। আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি একবারে 50-60 জন পুলিশ ঢুকে ওই ভিতর থেকে নিয়ে গেলেন। যে জায়গাটি ছিল গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা, যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা। আমরা 80-র দশকেও আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউস সাবাত, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ এবং তেজোদ্দীপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকা এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশনদের যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিগুলো শুনে আমরা কর্মসূচি পালন করতাম। তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে দিত। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে থাবা এখানে তৈরি হয়েছে, মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন, প্রকাশ্য কথা বলছেন না। দেখুন, যখন এই রকম আন্দোলন চলছে, মুগ্ধ মারা যাচ্ছে, আবু সাইদের সেই অদম্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে, তখনও দেখছি টক শোতে শ্যামল দত্তরা বলছে এই ছেলেরা তো ভুল আন্দোলন করছে, এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে, কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তো ওদের সবকিছু মেনে নিয়েছেন। তার মানে এরা করছে কি? নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথ পরিচালিত করছে। এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে, তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে, তারা কি এক সভ্য মানুষ হতে পারে? তারা সভ্য মানুষ হতে পারে না। উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন? তো বলেছে মত প্রকাশ করা যায়, কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না। এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদেরকে। ঠিক একই রকম পরিস্থিতি, একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন, সেটি হলেন শেখ হাসিনা। তিনি অনেক টেলিভিশন ছিল, সবকিছুই ছিল,
কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সব কিছু, কিন্তু কথা বলবে একজন, এবং একজনের কথাই প্রচার করা হবে। এইটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন। ৭৫-এর বাকশালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। বন্ধুরা আমার, এটা করেছেন এই জন্যই, তার এই দোর্দণ্ড প্রতাপ এই জন্যই জারি করেছেন যে প্রথম একজন স্বৈরাচারী, একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র এবং সাংবাদিক। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়, প্রথম এখানে তারা আক্রমণ করে। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন, অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন, অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের